দশম অধ্যায়। আরও কিছু চাই কি? কিছু করণীয়। আমার 10টি পদক্ষেপ শুনে অনেকে হয়তো খুশি হবেন না। তাদের কাছে ওগুলো কাজের কথার চেয়ে অনেকটা দার্শনিক তত্ত্বের মতন মনে হয়। আমার মনে হয় কাজের সাথে নিহিত দার্শনিক তত্ত্ব সমান গুরুত্বপূর্ণ। এমন অনেকেই আছে যারা চিন্তা করার বদলে কাজ করতে চায়। আবার এমন লোকও আছে যারা চিন্তা করতে চায় কিন্তু কাজ করতে নয়। আমি বলবো আমি দুয়েরই মিশ্রণ। আমি নতুন চিন্তাধারাও পছন্দ করি, আবার কাজও ভালোবাসি। তাই শুরু করতে হলে কি করে তা করতে হয় এটা যারা জানতে চায় তাদের আমি সংক্ষেপে আমার কথাগুলো বলবো। আপনি যা করছেন তা বন্ধ করুন। একটু বিরাম নিয়ে বিবেচনা করে দেখুন কোনটা কাজ করছে আর কোনটায় কাজ হচ্ছে না। পাগলামির সংজ্ঞা হচ্ছে একই জিনিস করা অথচ একটা পৃথক ফল আশা করা। যেটা কার্যকর হচ্ছে না সেটা করা বন্ধ করুন আর নতুন কিছু করার কথা ভাবুন। নতুন ভাবনার খোঁজ করুন। নতুন বিনিয়োগের উপায় খোঁজার জন্য আমি বইয়ের দোকানে যাই আর ভিন্ন ভিন্ন ও অনুপম বিষয়ের বই দেখি। আমি ওগুলোকে বলি ফর্মুলা। আমি যে ফর্মুলার বিষয়ে কিছু জানি না তা করার পদ্ধতি হাউ টু সম্বন্ধে বই কিনি। উদাহরণস্বরূপ, একটা বইয়ের দোকানে আমি জোয়েল মস্কোভিচের লেখা দ্য 16% সলিউশন বইটা দেখেছিলাম। এই বইটা কিনে পড়েছিলামও। কাজে লেগে পড়ুন। পরের বৃহস্পতিবার বইটায় যা বলা হয়েছিল আমি প্রতিটি পদক্ষেপ সেই মতন করেছিলাম। অ্যাটর্নির অফিস আর ব্যাংক রিয়েল এস্টেটের সওদা খোঁজার ব্যাপারেও আমি তাই করেছিলাম। কোনো নতুন ফর্মুলা শিখলে বেশিরভাগ লোক তা কাজে লাগায় না, অথবা তারা চায় অন্য কেউ তাদের নতুন ফর্মুলা সম্বন্ধে বুঝিয়ে দিক। আমার প্রতিবেশী আমায় বলেছিলেন 16% কেন কাজ করে না। আমি তার কথা শুনিনি, কারণ তিনি কখনো এ কাজ করেননি। এমন কাউকে খুঁজে বার করুন যে আপনি যা করতে চাইছেন সেটা করেছে। তাদের লাঞ্চে নিয়ে যান। তাদের কাছে ব্যবসার ছোট ছোট কৌশলের সংকেত টিপস জেনে নিন। 16% ট্যাক্সেলিয়ান সার্টিফিকেট প্রসঙ্গে আমি কাউন্টি ট্যাক্স অফিসে গিয়ে যে সরকারি কর্মচারীটি ওই অফিসে কাজ করেন তাকে খুঁজে বার করেছিলাম। আমি দেখেছিলাম তিনিও ট্যাক্সেলিয়নে বিনিয়োগ করেছিলেন। আমি তৎক্ষণাৎ তাকে লাঞ্চে নিমন্ত্রণ করেছিলাম। তিনি যা জানেন তার সবকিছু বোঝাতে এবং কি করে এটা করা যায় তা বোঝাতে রোমাঞ্চিত বোধ করেছিলেন। পরের দিনই আমি তার সাহায্যে দুটো বড় সম্পত্তির সন্ধান পেয়েছিলাম এবং তখন থেকে 16% হিসাবে আমার সুদ জমা হচ্ছে। আমার বইটা পড়তে একদিন লেগেছিল কাজটা করতে, লাঞ্চের জন্য 1 ঘন্টা, আর একটা দিন দুটো বড় সওদা অর্জন করতে লেগেছিল। ক্লাসে ভর্তি হন আর টেপ কিনুন। আমি খবরের কাগজে নতুন আর কৌতূহলোদ্দীপক ক্লাসের খোঁজ করি। অনেকগুলো ক্লাসই হয় বিনামূল্য অথবা খুব কম ফিতে হয়। আমি যা শিখতে চাই সেসব বিষয়ে খরচ সাপেক্ষ। সেমিনারগুলিতেও আমি অর্থদান করি এবং উপস্থিত থাকি। আমি এই কোর্স করি বলেই আমি ধনী এবং আমার কাজ করতে হয় না। আমার এমন বন্ধু আছে যারা এই ক্লাসগুলোতে যায় না। তাদের মতে আমি অর্থ নষ্ট করছি, অথচ তারা এখনও এক চাকরিতেই বহাল আছে। প্রচুর প্রস্তাব, অফার দিন। আমি যখন একটা টুকরো রিয়েল এস্টেট কিনতে চাই আমি প্রচুর সম্পত্তি দেখি এবং সাধারণত একটা প্রস্তাবে সম্মত হই। আপনি যদি সঠিক প্রস্তাব চিনতে অসমর্থ হন তাহলে বলতে হবে আমিও চিনি না। সেটা রিয়েল এস্টেট এজেন্টের কাজ। তারাই প্রস্তাব দেয়। আমি যত কম কাজ করা সম্ভব তাই করি। আমার এক বন্ধু আমার কাছে অ্যাপার্টমেন্ট হাউস কেনা শিখতে চেয়েছিলেন। তাই এক শনিবার তিনি, তার এজেন্ট আর আমি 6টা অ্যাপার্টমেন্ট হাউস দেখলাম। 4টে বাজে ছিল আর দুটো ভালো ছিল। আমি 6টার জন্য মালিক যা চেয়েছে তার অর্ধেক দাম দিয়ে প্রস্তাব লিখতে বললাম। তার এবং তার এজেন্টের প্রায় হার্ট অ্যাটাকের দশা। তারা ভাবল এটা অশোভন দেখাবে। আমি হয়তো বিক্রেতাদের অখুশি করব, কিন্তু আমার বিশ্বাস হয় না যে এজেন্টটি অত পরিশ্রম করতে চেয়েছিল। তাই তারা কিছু করল না, বরং আরও ভালো সওদা খুঁজতে থাকল। ফলে কোনো প্রস্তাবই শেষ অবধি দেওয়া হয়নি, আর সেই লোকটি এখনও সঠিক দামে সঠিক সওদার খোঁজ করে যাচ্ছে। অন্য আরেকটি পক্ষ লেনদেনে অংশ না নিলে ঠিক দাম কী তা জানা যায় না। বেশিরভাগ বিক্রেতারা খুব বেশি দাম চায়। খুব কমই এমন হয় যে বিক্রেতা সঠিক মূল্যের চেয়ে কম দাম চায়। কাহিনীর সার কথা, প্রস্তাব দিন। যেসব লোকেরা বিনিয়োগকারী নয় তাদের ধারণা নেই কোনো কিছু বিক্রি করতে কত সময় লাগে। আমি আমার ছোট এক টুকরো রিয়েল এস্টেট বেশ কমাস ধরে বিক্রি করতে চাইছিলাম। আমি যে কোনো দামকেই স্বাগত জানাতে প্রস্তুত ছিলাম। দামটা কত তা নিয়ে আমার প্রশ্ন ছিল না। তারা আমাকে 10টা শুয়োরের প্রস্তাব দিলেও আমি খুশি হতাম। প্রস্তাবটাতে নয়, শুধুমাত্র এই জন্য যে ক্রেতার কেনার উৎসাহ আছে। আমি তার বদলে হয়তো একটা শুয়োরের খামার চাইতে পারতাম। কিন্তু এইভাবেই খেলাটা কার্যকর হয়। কেনা আর বিক্রির খেলাটা খুব মজার, সে কথা মনে রাখবেন।
এটা মজা এবং শুধুই একটা খেলা। প্রস্তাব দিন, কেউ হয়তো হ্যাঁ বলতেও পারে। আমি আমার প্রস্তাবে একটা পালাবার পথ রেখে দিই। রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমি আমার প্রস্তাবে এভাবেই লিখি, ব্যবসায় অংশীদারের অনুমোদন সাপেক্ষ। আমি কখনো নির্দেশ করি না ব্যবসায়ী অংশীদারটি কে। ওরা যদি প্রস্তাবটি মেনে নেয় অথচ আমি তাতে অসম্মত হই, তাহলে আমি বাড়িতে ফোন করে করে আমার বিড়ালের সাথে কথা বলি। অবান্তর কথাটা বলার উদ্দেশ্য আপনাকে বোঝানো যে খেলাটা স্বাভাবিক রকমের সোজা ও সরল। অনেক লোকেরা সমস্ত জিনিসটা অত্যন্ত কঠিন করে দেয় এবং অত্যন্ত গম্ভীরভাবে গ্রহণ করে। একটা ভালো সওদা, ঠিক ব্যবসা, সঠিক লোকজন, সঠিক বিনিয়োগকারী ইত্যাদি খুঁজে পাওয়া ঠিক ডেটিংয়ের মতো। আপনাকে বাজারে যেতে হবে, অনেক লোকের সাথে কথাবার্তা বলতে হবে, অনেক প্রস্তাব দিতে হবে, প্রতি প্রস্তাবের জন্য তৈরি থাকতে হবে, দরাদরি করতে হবে, বাতিল করতে হবে, মেনে নিতে হবে। আমি এমন কিছু নিঃসঙ্গ লোকেদের চিনি যারা বাড়িতে বসে থাকে ফোন বাজবার আশায়, কিন্তু বাজারে যাওয়া সবথেকে ভালো। তা সে শুধু সুপার মার্কেটেই যান না। খোঁজা, প্রস্তাব দেওয়া, বাতিল করা, দরদস্তর করা আর মেনে নেওয়া এই সবই জীবনের প্রায় সমস্ত প্রণালীর অংশবিশেষ। মাসে একবার 10 মিনিট ধরে একটা এলাকায় জগ করুন, হাঁটুন বা গাড়ি চালান। আমি জগ করতে করতে কয়েকটা সর্বোৎকৃষ্ট রিয়েল এস্টেটের সন্ধান পেয়েছি। আমি একটা বিশেষ পাড়ায় 1 বছর জগ করি। আমি পরিবর্তনের খোঁজে থাকি। একটা কেনাবেচায় লাভ রাখতে হলে দুটো জিনিস থাকা দরকার, সওদা আর পরিবর্তন। অনেক সওদা আছে কিন্তু পরিবর্তনই একটা সওদাকে লাভজনক সুযোগে পরিবর্তিত করে। তাই আমি যখন জগ করি, আমি এমন একটা পাড়ায় জগ করি যেখানে আমি বিনিয়োগের সুযোগ পাব। এই বারবার যাওয়ার জন্য আমার সামান্য তফাতও চোখে পড়ে। আমি খেয়াল করি রিয়েল এস্টেটের সাইনবোর্ড, যেটা অনেক দিন ধরে লাগানো রয়েছে। তার মানে বিক্রেতা কেনাবেচা করতে বেশি আগ্রহী। আমি ট্রাকের যাওয়া আসা দেখি। আমি দাঁড়িয়ে ড্রাইভারের সাথে কথা বলি। আমি ডাকবাহকের সাথে কথা বলি। একটা এলাকা সম্পর্কে তাদের কত খবর সংগৃহীত আছে শুনলে অবাক লাগে। আমি একটা মন্দ জায়গা খুঁজে বার করি, যে এলাকায় কোনো কথা হয়তো সবাইকে ভয় সরিয়ে দিয়েছে। আমি বছরে মাঝে মধ্যে এখান দিয়ে গাড়ি চালিয়ে যাই আর ভালো পরিবর্তনের অপেক্ষায় থাকি। আমি রিটেলারদের সাথে, বিশেষ করে নতুন খুচরো বিক্রেতাদের সাথে কথা বলি এবং কেন তার আগ্রহী তা জেনে নিই। এর জন্য মাসে কয়েক মিনিটের প্রয়োজন হয় আর আমি এটা অন্য কিছু করার সাথে, যেমন ব্যায়াম বা দোকানে যাতায়াত করার সময় করি। স্টকের ক্ষেত্রে আমি পিটার লিঞ্চ লিখিত বই বিটিং দ্য স্ট্রিটের যে সব স্টক দামে বাড়বে সেগুলো বেছে নেবার ফর্মুলা পছন্দ করি। আমি দেখেছি মূল্য উপলব্ধি করার নীতি নিয়ম সব জায়গাতেই এক। তা সে রিয়েল এস্টেটেই হোক, স্টক, মিউচুয়াল ফান্ড, নতুন কোম্পানি, নতুন পোষ্য, নতুন বাড়ি, নতুন স্বামী স্ত্রী, অথবা একটা সওদা, অথবা কাপড় কাচার সাবান, যাই হোক না কেন। প্রণালীটা সব সময় এক। আপনার জানতে হবে আপনি কি খুঁজছেন আর তারপর এগিয়ে যান। কেন গ্রাহকরা সব সময় গরিব থাকে? যখন সুপারমার্কেটে একটা সেল চলে, ধরা যাক টয়লেট পেপারের, খরিদ্দাররা দৌড়ে যায় আর সেসব কিনে জমা করে। যখন স্টক মার্কেটে সেল হয়, যাকে বলা হয় ক্র্যাশ বা কারেকশন, তখন খরিদ্দারেরা সেখান থেকে পালিয়ে যায়। যখন সুপারমার্কেট দাম বাড়িয়ে দেয়, খরিদ্দাররা অন্য কোনো জায়গায় কেনে। যখন স্টক মার্কেটে দাম বাড়িয়ে দেয়, খরিদ্দাররা কিনতে শুরু করে। ঠিক জায়গায় খোঁজ করুন। একজন প্রতিবেশী একটা রিয়েল এস্টেট কিনেছেন $1,00,000। আমি একটা হুবহু এরকম কন্ডো ঠিক ওর পাশেই কিনেছি $50,000 দিয়ে। তিনি আমাকে বলেছেন তিনি দাম বাড়ার জন্য অপেক্ষা করছেন। আমি তাকে বলেছি যখন কেনা হয় তখন লাভ হয়, যখন বিক্রি করা হয় তখন নয়। তিনি এমন একজন রিয়েল এস্টেট ব্রোকারের কাছ থেকে কিনেছেন যার নিজের কোনো সম্পত্তি নেই। আমি ব্যাংকের ফ্লোর ক্লোজার বিভাগ থেকে কিনেছি। কিভাবে এটা করতে হয় তা শেখার জন্য $500 দিয়ে রিয়েল এস্টেট বিনিয়োগের ক্লাসে যোগ দেওয়া খরচ সাপেক্ষ। তার এটা করার সামর্থ্য নেই, সময়ও নেই। তাই তিনি দাম ওঠার অপেক্ষায় আছেন। যারা কিনতে চায় আমি আগে তাদের খোঁজ করি, তারপর এমন কারোর খোঁজ করি যে বিক্রি করতে চায়। আমার এক বন্ধু একটা জমির টুকরোর খোঁজ করছিল। তার টাকা ছিল কিন্তু সময় ছিল না। আমি একটা বড় জমির টুকরো খোঁজ পেয়েছিলাম। আমার বন্ধু যেরকম কিনতে চাইছিল এটা তার চেয়ে বড় ছিল। আমি এটার সাথে একটা বিকল্প জুড়ে বন্ধুটিকে ফোন করলাম। সে একটা টুকরোই চাইল। তাই আমি তাকে টুকরোটা বেচে দিলাম আর তারপর জমিটা কিনে নিলাম। আমি বাকি জমিটা আমার জন্য বিনামূল্যে রেখে দিলাম। গল্পটা থেকে এই শিক্ষা পাওয়া যায়, পাই কিনে তা কেটে টুকরো টুকরো করে নাও। বেশিরভাগ লোক তাদের সামর্থ্য মতো খোঁজে, তাই তাদের খুব ছোট দেখায়।
তারা পাইয়ের এক টুকরো শুধু কেনে, তাই তারা শেষ অবধি অল্পের জন্য বেশি দাম দেয়। যারা ছোট চিন্তা করে তাদের ভাগ্যে বড় শিকে ছেড়ে না। আপনি যদি আরও ধনী হতে চান, আগে বড় চিন্তা করুন। খুচরো বিক্রেতারা বড় আয়তনে ছাড় দিতে পছন্দ করে, শুধু এই কারণেই যে যা খুশি খরচ করে। বেশিরভাগ ব্যবসায়ী তাদেরই পছন্দ করে, তাই আপনি ক্ষুদ্র হলেও বড় চিন্তা তো করতেই পারেন। আমার কোম্পানি যখন কম্পিউটার বাজারে কিনতে গিয়েছিল, আমি আমার বিভিন্ন বন্ধুদের ফোন করে জিজ্ঞাসা করেছিলাম তারাও কিনতে প্রস্তুত কিনা। আমরা তারপর বিভিন্ন ডিলারের কাছে গিয়েছিলাম এবং যেহেতু আমরা এতগুলো কিনছি, তাই দরদস্তর করে একটা দারুণ ডিল পেয়েছিলাম। আমি স্টকের ক্ষেত্রেও একই জিনিস করি। ছোট লোকেরা ছোট থাকে কারণ তারা চিন্তাও করে ছোট এবং একা কাজ করে অথবা কাজই করে না। ইতিহাস থেকে শিখুন। সমস্ত বড় কোম্পানি স্টক এক্সচেঞ্জে ছোট কোম্পানি হিসাবে শুরু করেছিল। কর্নেল স্যান্ডার্স তার ৬০ বছর বয়সে সব হারানোর পরই ধনী হতে পেরেছিলেন। বিল গেটস তার ৩০ বছরের আগেই পৃথিবীর সর্বাপেক্ষা ধনী ব্যক্তিদের একজন ছিলেন। কাজ করা সবসময় নিষ্ক্রিয়তাকে হারিয়ে দিয়েছে। এগুলো শুধুমাত্র কয়েকটা জিনিস যা আমি করেছি এবং এখনও সুযোগ চেনার প্রয়াসে এই কাজগুলো করেছি এবং করে চলেছি। কথা দুটোই গুরুত্বপূর্ণ। যেমন এই বইয়ে অনেকবার বলা হয়েছে, আর্থিক পুরস্কার পাবার আগে আপনাকে কাজ করতে হবে। এখনই কাজ করুন। উপসংহার: কি করে একজন শিশুর কলেজের শিক্ষা মাত্র $৭,০০০ দেওয়া যায়। বইটা সমাপ্তির পথে, শীঘ্র ছাপতে চলেছে। আমি আপনাদের সাথে একটা শেষ কথা বলে নিতে চাই। আমার এই বইটা লেখার প্রধান কারণ জীবনের বহু সাধারণ সমস্যার সমাধানে বর্ধিত অর্থগত বুদ্ধিমত্তা কিভাবে ব্যবহার করা যায় তার অন্তর্দৃষ্টি সবার সাথে ভাগ করে নেওয়া। আর্থিক প্রশিক্ষণ না থাকায় আমরা প্রায়ই জীবনে অগ্রসর হবার জন্য একটা নমুনা স্বরূপ ফর্মুলা ব্যবহার করি, যেমন পরিশ্রম করে কাজ করো, সঞ্চয় করো, ধার করো আর খুব বেশি ট্যাক্স দাও। আজকের দিনে আমাদের আরও আধুনিক তথ্যের প্রয়োজন। আজকালকার অনেক কম বয়সী পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। তার একটা শেষ উদাহরণ হিসেবে আমি নিম্নোক্ত গল্পটা ব্যবহার করছি। আপনি কিভাবে আপনার সন্তানদের সুশিক্ষা এবং নিজের অবসর গ্রহণের সুব্যবস্থা করতে পারেন। এই উদ্দেশ্যে সাধারণের জন্য কঠিন পরিশ্রমের পরিবর্তে আর্থিক বুদ্ধিমত্তা ব্যবহার করার একটা উদাহরণ। একদিন আমার এক বন্ধু তার ৪ সন্তানের কলেজের শিক্ষার জন্য অর্থ সঞ্চয়ের দুঃসাধ্য দায়িত্ব সম্বন্ধে তার ধারণার কথা বলছিলেন। তিনি প্রতি মাসে $১২,০০০ জমা করতে পেরেছিলেন। তিনি হিসেব করেছিলেন যে তার ৪ সন্তানের কলেজের পড়া শেষ করতে $৪ লাখ প্রয়োজন। তার হাতে সঞ্চয়ের সময় ছিল ১২ বছর, কারণ তার সবচেয়ে বড় সন্তানের বয়স তখন ৬ বছর। তখন ১৯৯১ সাল, আর ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার তখন সাংঘাতিক। লোকেরা বাড়ি ছেড়ে দিচ্ছে। আমি আমার সহপাঠীকে পরামর্শ দিলাম তার মিউচুয়াল ফান্ডের কিছু পয়সা দিয়ে একটা বাড়ি কিনতে। পরামর্শটা কৌতূহল জাগিয়ে তুলেছিল, আর আমরা সম্ভাবনার কথা আলোচনা করতে শুরু করেছিলাম। তার প্রধান চিন্তা ছিল যে তার ব্যাংক থেকে আরেকটা বাড়ি কেনার জন্য ধার নেওয়ার উপায় ছিল না, কারণ তার আগেই অনেক ধার নেওয়া ছিল। আমি তাকে আশ্বাস দিলাম যে ব্যাংকের সাহায্য ছাড়াও অন্যান্য উপায়েও একটা সম্পত্তি কেনা যায়। আমরা ২ সপ্তাহ ধরে একটা বাড়ি খুঁজলাম, এমন একটা বাড়ি যা আমাদের সব শর্ত পূরণ করবে। অনেক বাড়ি বাছাই করার সুযোগ ছিল, তাই বাড়ি কেনাটা এক ধরনের মজার ব্যাপার হয়ে গিয়েছিল। আমরা সবথেকে ভালো পাড়ায় একটা ৩ শোবার ঘর আর ২ বাথরুমের বাড়ি পেলাম। মালিকের সেই দিনই বাড়িটা বিক্রি করার দরকার ছিল, কারণ তিনিও তার পরিবার নতুন চাকরি নিয়ে ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছিলেন। তিনি $১,২০০০০ চেয়েছিলেন, কিন্তু আমরা শুধু $৭৯,০০০ দেবার প্রস্তাব দিয়েছিলাম। তিনি তখনই সেটা গ্রহণ করেছিলেন। বাড়িটার উপর একটা নন কোয়ালিফাইং লোন ছিল, যার অর্থ যে কোনো লোক চাকরি না থাকলেও ব্যাংকের অনুমতি ছাড়াই ওই বাড়িটা কিনতে পারে। মালিকের $৭২,০০০ ধার বাকি ছিল, তাই আমার বন্ধুকে শুধু $৭,০০০ দিতে হয়েছিল। অর্থাৎ মালিকের বকেয়া ধার এবং বিক্রির দামের তফাৎ ছিল। মালিক বাড়িটা ছাড়া মাত্র আমার বন্ধু বাড়িটা ভাড়া দিয়ে দিলেন। মর্টগেজ সহ সমস্ত খরচ মেটাবার পর আমার বন্ধু প্রতি মাসে $১২৫ করে পাচ্ছিলেন। তার পরিকল্পনা ছিল বাড়িটা ১২ বছর রাখা আর মর্টগেজ তাড়াতাড়ি শোধ করে দেওয়া। প্রতি মাসের মূল টাকার সাথে অতিরিক্ত $১২৫ যোগ করে দেওয়া। আমরা হিসাব করেছিলাম ১২ বছরে মর্টগেজের একটা বড় অংশ শোধ হয়ে যাবে। আরও যতদিন তার প্রথম সন্তান কলেজে যাবে, তখন সে হয়তো মাসে $৮০০ করে পেতে থাকবে। যদি এর দাম বাড়ে, সে বাড়িটা বিক্রি করতে পারবে। ১৯৯৪-এ ফিনিক্সের রিয়েল এস্টেট বাজারে হঠাৎ পরিবর্তন এসেছিল। যে ভাড়াটে এই বাড়িটাতে থাকত, তার বাড়িটা খুব ভালো লেগে যাওয়ায় সে আমার বন্ধুর থেকে
$1,56,000 বাড়িটা কেনার প্রস্তাব দিয়েছিল। আবার সে আমার পরামর্শ চেয়েছিল, আর আমি স্বাভাবিকভাবেই 1031 ট্যাক্স ডেফার্ড এক্সচেঞ্জে তাকে বাড়িটা বিক্রি করতে বলেছিলাম। হঠাৎ তার প্রায় $40,000 লাভ হয়ে গিয়েছিল। আমি আমার আরেক বন্ধুকে টেক্সাসের অস্টিনে ফোন করলাম। সে এই ট্যাক্স ডেফার্ড টাকাটা একটা ছোট গুদামে মিনি স্টোরেজ ফেসিলিটি লাগিয়ে দিয়েছিল। 3 মাসের মধ্যে তিনি মাসে $1,000 কিছু কমের চেক আয় করতে থাকলেন। উনি সেটা কলেজ মিউচুয়াল ফান্ডে জমা করে দিলেন, যা এখন দ্রুত গড়ে উঠেছিল। 1996-এ ছোট গুদামটা বিক্রি হল, আর তিনি $3,30,000 চেক পেলেন, যেটা আর একটা প্রজেক্টে লাগিয়ে দেওয়া হলো, এবং সেটা থেকে উনি মাসে $3,000 রোজগার করতে থাকলেন, যেটা আবার কলেজ মিউচুয়াল ফান্ডে জমা করা হলো। তার এখন পুরো আত্মবিশ্বাস যে তার $4,00,000 লক্ষ্যে তিনি অনায়াসে পৌঁছতে পারবেন। এটা শুরু করতে শুধু $7,000 প্রয়োজন হয়েছিল, আর তার সাথে একটু আর্থিক বুদ্ধিমত্তার। তিনি তার ছেলেমেয়েদের সাধ্যমতো পড়াতে পারবেন, আর তারপর তার মূলধনকে সি কর্পোরেশনের মাধ্যমে অবসর জীবনযাপনে ব্যবহার করতে পারবেন। এই সফল বিনিয়োগের নীতির ফলে তিনি তাড়াতাড়ি অবসর নিতে পারবেন। এই বইটা পড়ার জন্য ধন্যবাদ। আমি আশা করি এর মাধ্যমে অর্থের ক্ষমতাকে ব্যবহার করার কিছু অন্তর্দৃষ্টি পেয়েছেন। আজকাল আমাদের শুধু বেঁচে থাকার জন্য অনেক বেশি আর্থিক বুদ্ধিমত্তার প্রয়োজন। শুধু অজ্ঞরা মনে করে অর্থ সৃষ্টির জন্য অর্থের প্রয়োজন। তার মানে এই নয় যে তারা বুদ্ধিমান নয়। তারা অর্থ বানাবার বিজ্ঞানটা শেখেনি। অর্থ শুধু একটা ধারণা মাত্র। আপনি যদি আরও অর্থ চান, আপনার ভাবনা চিন্তার পরিবর্তন করুন। প্রত্যেক স্বনির্মিত ব্যক্তি একটা ছোট ভাবনা নিয়ে শুরু করেছেন, তারপর সেটাকে বড় কিছুতে পরিণত করেছেন। বিনিয়োগ সম্পর্কেও একই কথা প্রযোজ্য। এটা শুরু করার জন্য শুধু কয়েক ডলারের প্রয়োজন হয়, আর তারপর ক্রমশ এটাকে বাড়িয়ে নেওয়া যায়। আমার কত লোকের সাথে দেখা হয় যারা একটা বড় লেনদেনের প্রত্যাশায় জীবন কাটিয়ে দিয়েছেন, অথবা বিরাট ব্যবসায়িক লেনদেনের জন্য প্রচুর অর্থ একত্র করার চেষ্টা করেছেন। আমার মতে এটা বোকামি। প্রায় আমি দেখেছি অবুঝ বিনিয়োগকারীরা একটা সওদায় সম্পূর্ণ অর্থ ঢেলে দিয়েছে, আর দ্রুত তার বেশিরভাগটাই হারিয়ে ফেলেছে। তারা ভালো কর্মী হতে পারে, কিন্তু ভালো বিনিয়োগকারী নয়। অর্থ সম্বন্ধে শিক্ষা আর জ্ঞান গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি শুরু করুন। একটা বই কিনুন, সেমিনারে যান, অভ্যাস করুন, ছোট থেকে শুরু করুন। আমি নগদ $5,000 ক্যাশকে $1 মিলিয়ন সম্পত্তিতে পরিণত করেছিলাম, যেটা থেকে মাত্র 6 বছরের মধ্যে মাসে $5,000 ক্যাশ ফ্লো হতো। কিন্তু আমি শিখতে শুরু করেছিলাম খুব অল্প বয়স থেকে। আমি আপনাদের উৎসাহ দিই, কারণ এটা তেমন কঠিন নয়। বস্তুত একবার বুঝতে পারলে এটা বেশ সহজ। আমার মনে হয় আমি আমার বক্তব্য স্পষ্ট করে বলতে পেরেছি। আপনার মাথায় কি আছে সেটাই স্থির করে আপনার হাতে কি থাকবে। অর্থ শুধু একটা ধারণা। একটা খুব ভালো বই আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, অর্থাৎ ভাবনা চিন্তা করুন আর ধনী হন। এর নাম পরিশ্রম করে কাজ করো আর ধনী হও নয়। অর্থকে আপনার জন্য পরিশ্রম করে কাজ করতে পারেন এমন শিক্ষা দিন। আপনার জীবন সহজতর এবং আরও আনন্দময় হয়ে উঠবে। আজকের দিনে সাবধানে নয়, বুদ্ধিমানের মতো খেলুন। আপনারা শুনলেন রবার্ট টি কিওসাকি রচিত রিচ ড্যাড পুয়ার ড্যাড।